এইচএসসি 25 এবং 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে ভর্তি পরীক্ষা দিবা, এছাড়া তোমরা যারা সেকেন্ড টাইমার আসো, সেকেন্ড টাইমে আসলে 3 মার্ক কাটে, ওই 3 মার্ক কেটেও তুমি কিভাবে ছবি কমিউনিটে টপ করবা তার সম্পূর্ণ গাইডলাইন নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই তোমরা যারা ছবিতে ভর্তি পরীক্ষা দিবা তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা, কারণ এখানে তোমার কিভাবে কোন অধ্যায় পড়তে হবে, কোন বইগুলো তুমি ভালো করে ফলো করবা, প্রশ্ন ব্যাংকের ক্ষেত্রে কোন প্রশ্ন ব্যাংকটা তোমার জন্য ভালো হবে, সবকিছু এ টু জেড গাইডলাইন তুমি এই ভিডিওতে পেয়ে যাবা। সো শূন্য থেকে যারা ছবি কমেন্টে টপ করতে চাও তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে। চলো কথা না বলে শুরু করি। তার আগে আমাদের চ্যানেলটা এবং ফেসবুক পেজটা যারা এখনো ফলো এবং সাবস্ক্রাইব করো নাই, দ্রুত ফলো সাবস্ক্রাইব করে দাও। ওকে, চলো আসো। তো আমরা এখানে মূলত তোমাদের জাস্ট 5টা কাজ করতে বলবো। এই 5টা কাজ তুমি যদি ভালো মতো করতে পারো ডেডিকেটেড ভাবে, রেগুলার, তাহলে দেখবো যে ছবিতে শুধুমাত্র তুমি চান্স না, তোমার পছন্দের সাবজেক্ট যেটা ফার্মেসি, ওখানে মূলত টপ সাবজেক্টগুলোর মধ্যে আছে ফার্মেসি, মাইক্রোবায়োলজি, তারপর বায়োকেমিস্ট্রি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তো এই সকল সাবজেক্ট গুলো যারা আসলে পড়তে চাও তাদের জন্য ভাই অবশ্যই টপ করতে হবে, ঠিক আছে? আর এদিকে তোমার সেকেন্ড টাইম যদি তুমি দিয়ে থাকো, তোমার কিন্তু 3 মার্ক অলরেডি কাটা যাবে। তো তোমাকে বাকিদের থেকে 3 মার্ক বাদ রেখে তোমাকে বাকিদের সমান টপ করার মার্ক এনশিওর করতে হবে। তো অবশ্যই বেশ কিছু জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। চলো কথা না বলে শুরু করি। আমাদের আসলে কোন টপিক গুলাতে বা কোন কাজগুলোতে আমাদের বেশি করে ইম্পর্টেন্স দেওয়া দরকার। তো প্রথমে যদি আসো, সেটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস। কেন বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস? তুমি যদি চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্ন দেখো, একটা নির্দিষ্ট প্যাটার্নে কিন্তু এখানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে, এবং এখানে বিগত বছরের প্রশ্নগুলা এগুলা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ দেখা যায় বিগত বছরের প্রশ্ন থেকে মিনিমাম সর্বনিম্ন 50 থেকে 60% প্রশ্ন কমন আসে। মিনিমাম 50 থেকে 60% প্রশ্ন কমন চলে আসে, ডিরেক্ট কমন চলে আসে, মান সহ কমন চলে আসে। তার মধ্যে তোমার হচ্ছে ফিজিক্সে দেখবে যে অনেকগুলো সূত্র, মাত্রা যেগুলো প্রতি বছর আসে ওগুলো ঘুরে ফিরে আসে। কেমিস্ট্রির ক্ষেত্রে অনেক প্রশ্ন হুবহু কমন চলে আসে, বায়োলজির ক্ষেত্রে অনেক প্রশ্ন হুবহু কমন চলে আসে। তো প্রবলেমটা হয় হচ্ছে ম্যাথের ক্ষেত্রে, প্রবলেমটা হয় ম্যাথের ক্ষেত্রে। তো গত বছর আমরা দেখলাম যে ম্যাথের ক্ষেত্রে আলাদা করে কোনো শর্ত দেওয়া নাই। এই বছরও সেম জিনিসটাই হবে, যে ম্যাথ তুমি যদি দাগাও সেই ক্ষেত্রে তুমি যে ম্যাথ পাবা এরকম যে শর্ত গত বছর ছিল, এরকম শর্ত কিন্তু নাই। অর্থাৎ তুমি বায়োলজি দাগালেও যা, ম্যাথ দাগালেও একই জিনিস। তো তোমার কাজ হবে, যদি ছবিতে তুমি টপ করতে চাও, অল্প সময়ে ভালো মার্ক তুলতে চাও, তাহলে তোমাকে অবশ্যই তোমার কাজ হবে ইংলিশ, তো তোমাকে মাস্ট দাগাতে হবে। তো ইংলিশ সহ ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, এই 4টা সাবজেক্ট তুমি দাগাবা, ঠিক আছে? তোমাদের ইংলিশটা মাস্ট দাগাতে হবে 25 মার্ক। আর বাকি যে 4টা বিষয় সায়েন্সের, এখান থেকে যে কোনো তিনটা তুমি চাইলে ফিজিক্সও বাদ দিতে পারো, তুমি চাইলে কেমিস্ট্রি বাদ দিতে পারো, তুমি চাইলে বায়োলজি বাদ দিতে পারো, তুমি চাইলে ম্যাথ বাদ দিতে পারো। তো সবচেয়ে বেস্ট হয় হচ্ছে ম্যাথটা বাদ দেওয়া, কারণ ম্যাথে অনেকগুলো প্রশ্ন তোমার সিলেবাসের বাইরে থেকে চলে আসে, সিলেবাসের বাইরে থেকে, ডিরেক্ট সিলেবাসের বাইরে থেকে। আর গত বছর যখন শর্ট সিলেবাসে বাকি পরীক্ষাগুলো হচ্ছিল, ছবিতে যদিও বলে দেয় ফুল সিলেবাসে, বাট তবু ফুল সিলেবাস থেকে অনেক বেশি প্রশ্ন ছিল, আর এবং প্রশ্নগুলো একটু সময় সাপেক্ষ লেন্দি হয়ে থাকে। তো তুমি যদি ছবিতে ভালো করতে চাও, মানে যেহেতু কোনো শর্ত দেওয়া নাই, তোমার যদি টার্গেট থাকে ফার্মেসিতে পড়া, টার্গেট তোমার ফার্মেসিতে পড়া, এখানে তোমার ম্যাথ দেখাতে হচ্ছে না, তোমার ফার্মেসির জন্য কি বায়োলজি দেখাতেও, মানে এখানে কোনো শর্ত দেওয়া নাই ওভাবে। গত বছর আমরা দেখলাম কোনো শর্তই দেওয়া নাই, বায়োলজি দেখালেও তুমি পাবা ফার্মেসি, ম্যাথ দেখালেও পাবা। তো যেহেতু ম্যাথ দেখালে আমাদের সময়টা বেশি লাগতেছে, তো আমি ম্যাথ এখানে দাগাবো না, আমি কি দাগাবো, বায়োলজি দাগাবো। এটা আসলে আমি বলে থাকি। ইভেন আমি ছবিতে ম্যাথ স্কিপ করি, আমি নিজেও ছবিতে ম্যাথ স্কিপ করছিলাম। কারণ কি ভাই, চান্স পাইতে হবে, আর চান্স পাইতে তোমাকে মার্ক লাগবে। তুমি যদি ম্যাথের জায়গায় যাও, তোমার অনেক সময় নষ্ট হবে, আলটিমেটলি তোমার কিন্তু চান্স পাওয়াটা অনেক বেশি টাফ হয়ে যাবে। আবার এদিকে ইংলিশ আছে, ইংলিশে 25 টাইম শিখবে, এর মধ্যে 25-এ 25 বা একটা 15-20 পাওয়ার মতো কিন্তু একটা টাফ হয়ে যাবে। দেখবে যে কিছু প্রশ্ন অনেক কঠিন দিয়ে দেয়, অনেকে ভুল করে আসো, নেগেটিভ খাই, কিন্তু এই যে ইংলিশ পার্টটাতে নেগেটিভ মার্ক বেশি আছে, কারণ সবাই ইংলিশটা ভালো করে গুরুত্ব দেয় না। তো ওভারঅল গাইডলাইনটা আমি এই ভিডিওতে দিব, ঠিক আছে? তো ভালো করে দেখো। তো প্রথম বিষয়টা কি বললাম, তুমি হচ্ছে ম্যাথটা স্কিপ করা ট্রাই করো যদি তুমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড না হও, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হলেও যেহেতু তোমার এখানে ক্যালকুলেটর এলাও না, তোমাকে নিজে করতে হবে, তখন সময়টা কিন্তু অনেক বেশি লেগে যায়। আর যেহেতু এক্সট্রা কোনো শর্ত থাকে না, গত বছর যদি দেখছি, তো গত বছরের সার্কুলার এবং এই বছর সার্কুলারটা একই থাকার সম্ভাবনা অনেক বেশি। বুঝতে পারছো? আচ্ছা, তো এরপরে আসো, দেখো থিওরি প্রশ্নে বেশি গুরুত্ব দেওয়া। থিওরি প্রশ্নে বেশি গুরুত্ব কেন দিতে হবে? যদি আমরা বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করো, তুমি যেহেতু অ্যানালাইসিস করবে, এখানকার যে 50 থেকে 60% প্রশ্ন কমন আসে, এই কমন পার্টের মধ্যে কিন্তু থিওরি পার্টটাই সবচেয়ে বেশি। তো থিওরি পার্টটা প্রশ্ন তোমাকে ইম্পর্টেন্স দিতে হবে। থিওরি বলতে দেখো, ফিজিক্সের ক্ষেত্রে ম্যাথ বেশি প্রশ্ন আসে না, ম্যাথ বেশি প্রশ্ন আসে না, থিওরি প্রশ্ন বেশি চলে আসে, ঠিক আছে? ম্যাথের মধ্যে খুব সহজ ম্যাথ গুলো দেয়। যদিও এখানে আরেকটা বিষয়, সরি একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে ক্যালকুলেটর ইউজ করা যায় এখানে। আমি কিছু আগে হয়তো বললাম, ইঞ্জিনিয়ারিং দেখ এখানে ক্যালকুলেটর ইউজ করা যাবে 100 ms এর, 100 ms এর ক্যালকুলেটর তুমি ইউজ করতে পারবা, ঠিক আছে? এখানে ক্যালকুলেটর ইউজ করা যাবে। আচ্ছা যাই হোক, তো এখানে আসলে ক্যালকুলেটর যে ইউজ করবে এরকম ম্যাথ আসে না। কেমিস্ট্রিতে যদি দেখো বা হচ্ছে তুমি যদি ফিজিক্স দেখো, এরকম ম্যাথ আসে না, ঠিক আছে? তো ফিজিক্সের ক্ষেত্রে খুব সহজ প্রশ্ন আসে, দেখবা কোনটা কার সমানুপাতিক, কোনটা কার ব্যস্ত, এই ধরনের কাজগুলাই আসবে। তো তোমাদের জন্য একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে ছবিতে যারা পরীক্ষা দিবা, তো আমরা ছবির জন্য ডেডিকেটেড একটা প্রিমিয়াম কোর্স লঞ্চ করছি গতকালকে।
আমাদের অলরেডি স্টুডেন্ট ভর্তি হচ্ছে। তো যারা চবিকে টার্গেট করতেছো, শুধুমাত্র চবির জন্য, একদম চবির জন্য অ্যানালাইসিস করা, কোন কোন টপিকটা ইম্পর্টেন্ট, কোন থিওরি গুলা বেশি ইম্পর্টেন্ট, সবগুলা নিয়ে কিন্তু আমাদের এই কোর্সটা। এবং এই কোর্সে তুমি অল সাবজেক্টের ক্লাস পাবা, ঠিক আছে, অল সাবজেক্টের ক্লাস পাবা। শুধুমাত্র যেমন না ম্যাথমেটিক্স ক্লাস পাচ্ছ, এখানে সকল বিষয়ের অল সাবজেক্টের ক্লাস তুমি পাচ্ছ, ইনক্লুডিং ইংলিশ ক্লাস, ঠিক আছে, ইনক্লুডিং ইংলিশ ক্লাসটাও তুমি হবে। আর এখানকার সর্বোচ্চ দায়িত্ব আমি আছি। তো তুমি যদি আমাদের চ্যানেলটা ভালো করে দেখো, ছবির জন্য আমরা কত সুন্দর করে অ্যানালাইসিস সাজেশন গুলো তোমাদের জন্য দিয়ে থাকি। আমাদের প্লেলিস্ট সেকশনে গেলেও তুমি ছবির জন্য ফ্রি ক্লাসও পাবা, ঠিক আছে। তো ছবির জন্য যেহেতু কাজ করতেছি আমরা 3-4 বছর ধরে, তো তারই যে একটা এক্সপিরিয়েন্স, ছবির বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস, প্রশ্ন প্যাটার্ন সবকিছু অ্যানালাইসিস করে মতো এই কোর্সটা সাজানো ছবির জন্য একদম স্ট্যান্ডার্ড। ছবির জন্য যা যা লাগবে, ছবির জন্য ফিজিক্স কেমনে পড়বা, কোন টপিক গুলো ইম্পর্টেন্ট, কেমিস্ট্রি কেমনে পড়বা, কোন টপিক গুলো ইম্পর্টেন্ট, বায়োলজি কোন টপিক গুলো ইম্পর্টেন্ট, তার উপর ভিত্তি করে টপ টপ এমসিকিউ কোনগুলো, সবগুলো নিয়ে আমরা এই কোর্সটা সাজাচ্ছি। এখানে হাবি যাবি আমরা কিছু রাখবো না, অনেক লেন্দি কোর্স হবে তাও না, খুবই অল্প সময়ের মধ্যে কোর্সটা শেষ হয়ে যাবে এবং তুমি খুব সহজে বারবার রিভিশন দিতে পারবা। আর যেহেতু ভর্তি পরীক্ষা তোমাদের ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা আছে, ডিসেম্বরের লাস্ট উইকে বা হচ্ছে জানুয়ারির যে ফার্স্ট উইকে তোমাদের আসলে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, তো আমরা খুব দ্রুত কোর্সটা শেষ করে দেবো যেন তুমি বারবার আমাদের ক্লাস স্লাইড গুলা বা আমাদের যে সাজেশন ক্লাস, আমাদের কিন্তু সাজেশন ক্লাস গুলো হবে ভর্তি পরীক্ষার আগ মুহূর্তে, পাশাপাশি তুমি প্রশ্ন ব্যাংকের পিডিএফ বা যা যা পিডিএফ লাগে সবকিছু তুমি পাচ্ছ। তো যাদের ছবিতে একদম ভালো করার ইচ্ছা, ছবি ডেডিকেট, অনেক শিক্ষার্থী কিন্তু আমাদের বলো যে ভাই ছবির জন্য একটা ব্যাচ আনেন, তো আমরা এই বছর কিন্তু ছবির জন্য আলাদা করে একটা ব্যাচ আনছি। আমাদের ব্যাচ গুলো হয় কম্বাইন্ড, বাট আমরা এই বছর ছবির জন্য আলাদা করে ব্যাচ আনছি, যে শুধুমাত্র ছবিকে টার্গেট করবো, ছবির জন্য যা লাগে সবকিছু আমরা এই ব্যাচটাতে দেওয়ার চেষ্টা করবো। তো কোর্স ডিটেলস আমরা কমেন্ট বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তুমি দেখে নিও, অথবা হোয়াটসঅ্যাপে নক দিলেও আমরা তোমাদের ডিটেলসটা জানাই দিব। ওকে, আচ্ছা নেক্সট আসো, তোমার হচ্ছে যেটা বললাম যে ইংলিশ পার্টটাতে তোমরা আসলে গুরুত্ব দাও না, তো এই ইংলিশ পার্টটাকে তোমাকে ভাই ভালো করে গুরুত্ব দিতে হবে, ঠিক আছে, ইংলিশ পার্টটা ভালো করে গুরুত্ব দিতে হবে। তো ইংলিশটা যদি তুমি গুরুত্ব না দাও, তুমি কিন্তু একটা ধরা খাইতে যাচ্ছ। কেন? কারণ ইংলিশে 25 মার্ক, 25 মার্ক বাদ দেওয়া মানে 75 মার্কে তোমার কিন্তু একটু রিস্ক হয়ে যায়, ঠিক আছে। কারণ আমরা দেখো সহজ প্রশ্ন কিন্তু ভুল করে আসি। দেখো থিওরি প্রশ্ন তোমার কাছে সহজ লাগলেও এই থিওরি প্রশ্নে কিন্তু ভুল বেশি হয়, থিওরি প্রশ্নে ভুল বেশি হয়, কারণ ম্যাথ পার্টটা তোমার টাইপের মধ্যে কমন পড়ে, তুমি খুব সহজেই সূত্র দিয়ে মিলে আসতে পারো। বাট থিওরির প্রশ্ন তো যদি তোমার কমন না পড়ে, তুমি কিন্তু এখানে মার্ক তোলা তোমার জন্য টাফ হয়ে যাবে। আর থিওরি প্রশ্ন যদি একটু ঘুরাই দেয়, বৈশিষ্ট্য থেকে প্রশ্ন যদি একটু ঘুরাই দেয়, তুমি কিন্তু পারবা না। সো থিওরি প্রশ্নে তোমাকে ইম্পর্টেন্স দিতে হবে এবং খুব ভালো করে পড়তে হবে, বিশেষ করে সূত্র, মাত্রা, ফিজিক্সের ক্ষেত্রে সমানুপাতিক ব্যস্ত, কোন টাকার সমানুপাতিক, কোন টাকার ব্যস্তানুপাতিক, বৈশিষ্ট্য টাইপের যে প্রশ্নগুলা, বায়োলজির ক্ষেত্রে সেম, এগুলো ভালো করে পড়তে হবে। আচ্ছা, এরপরে যে ইংলিশ পার্টটা, আসলে ইংলিশ থেকে বললাম কারণ ইংলিশে তোমাকে ভালো যদি না করো, যদি তুমি ওই 75 মার্কের উপর নির্ভরশীল হও, আর তুমি যদি সেকেন্ড টাইমার হও, সেক্ষেত্রে তোমার জন্য অনেক বেশি টাফ হয়ে যাবে। এর জন্য ইংলিশ পার্টটাকে তোমাকে ইম্পর্টেন্স দিতে হবে। মিনিমাম তোমার ইংলিশে যেন 15 মার্ক আসে, এটা তুমি এনশিওর করবা, ঠিক আছে, মিনিমাম 15, অথবা সর্বনিম্ন যেন 10 আসেই, 10-10-এর নিচে নামাই যাবে না, 10-এর নিচে যেন কোনোভাবে না নামে মার্ক, এটা তুমি এনশিওর করো। সবচেয়ে ভালো হয় যদি তুমি 15+ রাখতে পারো, 15+ বা 15-এর মধ্যে রাখতে পারো, এটা তোমার জন্য সবচেয়ে বেশি ভালো হয়, গুড গুড মার্ক, ঠিক আছে, এটা তোমার জন্য অনেক ভালো হয়। তো এই জিনিসটা তোমরা এনশিওর করো ভাইয়া, তাহলে কিন্তু তুমি দেখবা ছবিতে অনেক ভালো আগায় যাবে যদি ইংলিশ পার্টটা তুমি ভালো করো। কারণ দেখবা ফিজিক্স কেমিস্ট্রি তোমাকে যদি একটু গাইডলাইন দেওয়া যায়, আমাদের সাজেশন গুলো যদি মেনে চলো, ফিজিক্সে খুব ভালো একটা মার্ক এনশিওর করবা। আর ইংলিশের ক্ষেত্রে নিয়মগুলা, রুলস গুলো তুমি যদি না জানো, ভোকাবুলারি পার্টটা যদি তুমি না জানো, ধরা খাইতে পারো। তো অবশ্যই ভালো করে পড়ার চেষ্টা করবা। ইংলিশের ক্ষেত্রে টোফেল বইটা অনেক বেশি ইম্পর্টেন্ট আসলে ছবির জন্য, টোফেল বই থেকে একটু ভালো করে পড়ে নিবা। এখানকার যে টাইপ গুলো থাকে, ওই প্রশ্ন স্ট্যান্ডার্ডটা দেখবা যে এই বইয়ের সাথে মিলে, ঠিক আছে, ছবির যে ইংরেজি প্রশ্নের যে প্যাটার্নটা এই বইয়ের প্রশ্নগুলোর সাথে মিলে, এই বইয়ের যে এক্সাম্পল গুলো আছে, এই বইয়ের যে এক্সাম্পল গুলো আছে, এই এক্সাম্পল গুলো তুমি পড়বা। তো এরকম আরো অনেক গাইডলাইন তোমাদের জন্য আসবে, অনেক সাজেশন তোমাদের জন্য আসবে ছবির জন্য। আমাদের পেজটা তুমি বা আমাদের চ্যানেলটা যেটা পাচ্ছ, ইউটিউব চ্যানেল, এখানে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে রাখো। দেখবে ছবির জন্য অনেক ইম্পর্টেন্ট জিনিসপাতি সাজেশন তুমি কিন্তু এই চ্যানেলে ফ্রিতেই পাবা। এবার সব নিয়মিত প্র্যাকটিস ও এক্সাম দিতে হয় ভাই। এক্সাম কেন দিতে হবে? ওই যে থিওরি প্রশ্ন যে তুমি ভুল করো, তো এই ভুল করার প্রবণতা তোমাকে আস্তে আস্তে এক্সাম দিয়ে কাটাইতে হবে, ঠিক আছে। কারণ দেখো পরীক্ষার হলে গিয়ে তুমি যে ভুলটা করবা, ওইটা তুমি আগে একবার পরীক্ষা দিলে কিন্তু সেম ভুলটাই হয়তো যদি করো, তখন তুমি আগে কিন্তু শুধরানোর সময় পাচ্ছ। বাট ভুলটা যদি পরীক্ষার হলে গিয়ে একবারে করো, ভাবলাম যে আমি কোনো এক্সাম দিব না, একবার মেইন পরীক্ষাতে গিয়েই এক্সাম দিব, তো এরকম মেন্টালিটি থাকলে তুমি ধরা খাইতে যাচ্ছ। কারণ ছবিতে থিওরি প্রশ্ন, সহজ প্রশ্ন বলে লাফাও, কাটমার্কটা হাই থাকে, বা অনেক সময় দেখবে যে কাটমার্ক অনেক কমে যায়, অনেকে এই প্রশ্নগুলো ভুল চলে আসো। যেহেতু কাটমার্ক হাই থাকে কেন, বিগত বছরের টাইপ থেকে আসে, সহজ প্রশ্ন আসে, তো তুমি যদি সহজ প্রশ্নগুলো ভুল করে যাও, তাহলে আলটিমেটলি চান্স পাওয়া তোমার জন্য কঠিন হয়ে যাবে। এর জন্য তোমাকে বেশি বেশি এক্সাম দিতে হবে। কারণ আজকে এক্সামে তুমি ভুল করতেছো, এটা তুমি শুধরাও, তুমি নেক্সট এক্সামে কিন্তু ওই টপিকটা থেকে ভুল করবা না, এটাই কিন্তু সত্য।
ঠিক আছে, বাট তুমি একটা জিনিস পারছো, ওটা তুমি ওভারকাম করে গেছো, বাট পার হয়ে গেছো, রিভিশন দিলা না, তুমি এই পরীক্ষাতে যেটা পারছো মেন পরীক্ষায় গিয়ে এটা তোমার ভুল হইতে পারে, বাট যেটা ভুল হয়েছে তুমি একবার সংশোধন করে নিছো, এটা তোমার মনে থাকবে যে আমি তো ওই পরীক্ষায় এটা ভুল করছিলাম, তাহলে এই পরীক্ষাতে আমি ভুল দেখাবো না, এরকম জিনিস। ঠিক আছে, তো মেইন পরীক্ষাতে আগে যে এক্সাম গুলো দাও এখানে কম মার্ক পেলে হতাশ হওয়া যাবে না, তুমি তাও রেগুলার এক্সাম দাও, তোমার মার্ক যদি কম আসে তবুও তুমি এক্সাম দিবা, চেষ্টা করো নিয়মিত ইমপ্রুভ করার, আজকে যদি 15 পাও কালকে চেষ্টা করবো 16, তারপর 17, এভাবে আস্তে আস্তে কিন্তু মার্কটা তোমার চলে আসবে একটা ভালো মার্কে। ঠিক আছে, তো এই কাজটা তোমরা করবা, নিয়মিত প্র্যাকটিস এক্সাম দেওয়ার চেষ্টা করবা, কারণ সহজ প্রশ্ন তোমরা বেশি ভুল করবা, এর জন্য আগে থেকেই এক্সাম দেবো। তো আমাদের কোর্সটাতে আমরা ক্লাস এবং এক্সাম দুইটা রাখতেছি, অল সাবজেক্টে তুমি এখানে এক্সাম পাবা, অল সাবজেক্টে তুমি এখানে ক্লাস পাবা, ঠিক আছে, এবং সাজেশনও ইনশাল্লাহ এখানে পাবা। ওকে, এবার সব গুরুত্বপূর্ণ অধ্যায়ের টপিক বারবার রিভিশন, এই যে তুমি প্রথমবার যখন পড়লা সবকিছু, তারপর লাস্টের দিকে, ঠিক আছে, লাস্ট টাইমে তোমার যে রিভিশন টাইম, ঠিক আছে, তোমার যে রিভিশন ফেজ, এই রিভিশন ফেজে তোমার কি করতে হবে, সব তুমি পড়তে পারবা, তুমি চাইলেও তো বইয়ের A to Z পড়তে পারবা না, তো তোমার তখন কাজ কি হবে, তোমার তখন কাজ হবে ভাইয়া এই যে গুরুত্বপূর্ণ যে অধ্যায় টপিক গুলো আছে এগুলো তোমাকে বারবার রিভিশন দিতে হবে। ঠিক আছে, জাস্ট ইম্পর্টেন্ট টপিক গুলা, ইম্পর্টেন্ট অধ্যায়গুলো অল্প সময়ে তুমি রিভিশন দিয়ে যাবা। আর এছাড়া আমাদের এখানকার যে স্লাইড গুলো আছে এই স্লাইড গুলো তুমি যদি রিভিশন দিয়ে যাও ইনশাআল্লাহ অনেক প্রশ্ন কমন পাবো, যেটা তোমার চান্স পাওয়ার জন্য ইম্পর্টেন্ট। তো আমাদের এখানে ক্লাসগুলা এবং এক্সামে আমরা যে প্রশ্নগুলো দিব এই প্রশ্নগুলো ভাই তোমার এনাফ, এই প্রশ্নগুলো এনাফ, তুমি যদি আমাদের ক্লাস লেকচার এবং এক্সামের প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাও তোমার চান্স পাওয়ার জন্য এনাফ হবে, এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। তুমি জাস্ট পড়বা, তুমি যদি পড়ে মনে রাখতে পারো তাহলে ইনশাল্লাহ এই ক্লাস এবং এক্সামের যে বাইরে তোমার চান্স মানে ফেল করবে এরকম কোনো কন্ডিশন নেই, তুমি চান্স মার্ক পেয়ে মিনিমাম 70% প্লাস তুমি অ্যান্সার করে আসতে পারবা ইনশাআল্লাহ, যদি তুমি এই দুইটা ফলো করো। আর যদি খুব ভালো মতো পড়ে যাও তাহলে তো এর বেশি তুমি ফলো করবা পাবা। আমাদের এখানে যেহেতু কম কিছু থাকবে, কম্প্যাক্ট আকারে দিচ্ছি, তো তোমার পড়াটা অনেক বেশি হবে না, পড়াটা অনেক শর্টে চলে আসবে। ঠিক আছে, তো এই কাজটা তোমরা করবা, এই 5টা কাজ তুমি করো। প্রথম কাজ কি বললাম, বিগত বছরের প্রশ্ন ভালো মতো অ্যানালাইসিস করবা, কোন কেমন প্রশ্ন আসছে, কোন অধ্যায়গুলো থেকে কেমন প্রশ্ন আসছে ওগুলো ভালো করে পড়ে ফেলবা, অ্যানালাইসিস করতে পারলে তোমার পড়া অনেক সহজ হয়ে যাবে। নেক্সট আসবে হচ্ছে থিওরি প্রশ্নতে বেশি করে ইম্পর্টেন্স দিবা। অন্যান্য ভার্সিটি যেমন থিওরি প্রশ্ন কম আসে, বাট এখানে কিন্তু থিওরি প্রশ্ন বেশি এসে থাকে, তো থিওরি প্রশ্নতে বেশি ইম্পর্টেন্স দিবা, কারণ এগুলোতে তোমরা বেশি ভুল করো। নেক্সট আমরা দেখলাম ইংরেজি অংশে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে, কারণ ইংলিশে কিন্তু 25 মার্ক এখানে আছে, এবং এই 25 মার্ক বাদ দিলে তোমার কিন্তু রিস্ক হয়ে যাবে। ঠিক আছে, এখন নিয়মিত প্র্যাকটিস অবশ্যই এক্সাম দিবা। আরেকটা বিষয় সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ অধ্যায় ও টপিক গুলা বারবার রিভিশন দিতে হবে মেইন এক্সামের আগে। ওকে, আচ্ছা, তো যারা আসলে ফুল কোর্সে ভর্তি হতে চাও না, শুধুমাত্র একটা এক্সাম ব্যাচ চাচ্ছ, তাদের জন্য আমাদের সেকেন্ড টাইম অল ইন ওয়ান এক্সাম ব্যাচটা আছে। তো এটাতে ভর্তি হলে একদম সকল ইউনিভার্সিটির এক্সাম গুলো তুমি পাবা একদম একসাথে, 24 জন, 24 জন, 24 জন, মানে যতগুলো জায়গাতে তোমার হচ্ছে সেকেন্ড টাইম দেওয়া যায় সবার জন্য তুমি এক্সাম দিতে পারবা, সবগুলো ইউনিভার্সিটির জন্য তুমি এক্সাম দিতে পারবা। তো যাদের শুধুমাত্র এক্সাম দরকার তুমি চাইলে এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো। আর শুধুমাত্র যাদের ক্লাস এবং এক্সাম 24 জন্য, শুধু 24 জন্য ডেডিকেটেড একটা কোর্স দরকার, তারা আমাদের 24 প্রিমিয়াম কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। ঠিক আছে, তো উভয় কোর্সের জন্য আমাদের কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তুমি ডিটেলস দেখে নিতে পারবা, ওয়েবসাইটে ঢুকে প্রাইস শো, ডিসকাউন্ট কতদিন আছে সবকিছু তুমি দেখতে পারবা। তো দ্রুত আমাদের লিঙ্কটাতে ভিজিট করো। ঠিক আছে, আর 24 জনের সম্পূর্ণ গাইডলাইন ইনশাল্লাহ তুমি পাবা এখান থেকে। ওকে, তো ভালো থাকো সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।